স্বাগতম সবাইকে হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ এর নতুন পর্বে। আমি জাহিদ হাসান সাগর, আপনাদের হোস্ট। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলতে যাচ্ছি যা ভবিষ্যতের নয়, ভবিষ্যতের বাংলাদেশ। ভাবুন তো, জলবায়ু পরিবর্তনের ঝড়ে কারা বেশি ক্ষতিগ্রস্ত? সবাই কি একসাথে ভাসছে, না কেউ ডুবে যাচ্ছে, কেউ রক্ষা পাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের সঙ্গে রয়েছেন এক অসাধারণ তরুণ কণ্ঠ, নাহিন নাজনীন, ইয়ুথ ফেলো অ্যাট ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। নাহিন আপু, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ধন্যবাদ সাগর। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। আপনাকে আজকে আমি গেস্ট হিসেবে পেয়ে আমাদের পডকাস্টে আমরা খুবই আনন্দিত। আপু, আজকে দেখেন, আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, যে দ্য ফিউচার অফ ক্লাইমেট জাস্টিস ইন বাংলাদেশ। এই টপিকটা কিন্তু বর্তমানে সবচেয়ে অনেক বেশি একটি বলা যায় যে খুবই একটা কমন ফেনোমেনা বর্তমানে ক্লাইমেট চেঞ্জটা। এই জায়গা থেকে যদি আমরা একদম গোড়া থেকে আমাদের প্রশ্নগুলো শুরু করি, যেমন ধরেন ক্লাইমেট জাস্টিস ওয়ার্ডটা কিন্তু অনেক নতুন আমাদের মানুষজনের কাছে। তো আপনি অ্যাকচুয়ালি ক্লাইমেট জাস্টিস বলতে কি বুঝেন? বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্লাইমেট জাস্টিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, ক্লাইমেটের ইম্প্যাক্ট নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়, কিন্তু ক্লাইমেট জাস্টিসটা কি এটা আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা অনেকেই আছেন এটা বোঝেন না। আচ্ছা, ক্লাইমেট জাস্টিস বলতে সাধারণত বোঝায় জলবায়ু পরিবর্তনের ফলে যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বৈষম্য তৈরি হয় তা ন্যায়বিচারের ভিত্তিতে সমাধানের একটি দৃষ্টিভঙ্গি। এটি কেবল বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত কোনো বিষয় নয়, বরং একটি নৈতিক ও রাজনৈতিক বিষয়, যেখানে দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার এবং দায়িত্বের ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ক্লাইমেট জাস্টিসের কথা বলি, এর অর্থ বোঝায় যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী একটি দেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব কিন্তু আমাদের এই বাংলাদেশের উপরই পড়ছে। এটা এক ধরনের বৈশ্বিক অন্যায় বলে আমি মনে করি। তারপর দেখা যায় যে উপকূলীয় জনগোষ্ঠী যেগুলো আছে, তারা হচ্ছে নদী ভাঙনের শিকার হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জলাভূমির বাসিন্দারা জলবায়ু পরিবর্তনের কারণে জীবিকা ও আবাসস্থল হারাচ্ছেন। ক্লাইমেট জাস্টিস বলতে বোঝায় তাদের জন্য ক্ষতিপূরণ, অভিযোজন সহায়তা ও বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা। তারপর দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলো যারা আছে, তারা অতীতে এবং বর্তমানে বেশি কার্বন নিঃসরণ করেছেন। তাদের উচিত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া। ন্যায্যতা নিশ্চিত করতে অতীতে যারা ন্যায্যতা নিশ্চিত করতে স্থানীয় মানুষের অভিজ্ঞতা, জ্ঞান ও অংশগ্রহণ গুরুত্ব দিতে হবে, যেন সমাধানগুলো বাস্তব ও টেকসই হয়। আচ্ছা আপু, দেখেন, অনেক সময় যে আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু আমি রিসেন্ট কিছু যখন ক্লাইমেট জাস্টিস নিয়ে কথা বলতে শুনেছি, বাংলাদেশকে কিন্তু হচ্ছে ক্লাইমেট গ্রাউন্ড জিরো বলা হয়। এখন দেখেন, যখন হচ্ছে ক্লাইমেট গ্রাউন্ড জিরো কথাটার মানে যখন আমি বুঝি যে আমাদের ক্লাইমেট গ্রাউন্ড একেবারে জিরো লেভেলে আছে, বলা যে খুবই বঙ্গুর একটি অবস্থা। তো এইটার সাথে যখন আমি ন্যায় বিচারের কথা যখন বলি, যেটা আপনি বললেন যে ক্লাইমেট জাস্টিস বলতে ক্লাইমেটের কারণে যে ন্যায় বিচারের কথাটা আসে, তো ওই ন্যায় বিচারের সম্পর্কটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়ায় বলে আপনি মনে করছেন? আচ্ছা, প্রথমে আমি বলে নিই বাংলাদেশকে ক্লাইমেট গ্রাউন্ড জিরো কেন বলা হয়। কারণ এটি জলবায়ু পরিবর্তনের প্রভাবের অন্যতম একটি সেন্টার হিসেবে ধরা হয়, যেখানে ঘন ঘন ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, খরা ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে প্রতিনিয়ত লেগে আছে, যা মানুষের জীবন ও জীবিকা এবং পরিবেশকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। অথচ এসব দুর্যোগের পেছনে বাংলাদেশের কোনো দায়ই নেই বললেই চলে। এই ভঙ্গুর অবস্থানটি ক্লাইমেট জাস্টিসের প্রশ্নকে আরো জোরালো করে তোলে। এই ভঙ্গুর অবস্থানকে আমি যেভাবে দেখি তা বলতে গেলে বলা যায় যে জলবায়ু দুর্যোগের সম্মুখ ভাগে থাকা একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ প্রাকৃতিকভাবে দুর্বল ভূপ্রকৃতির একটি অংশ হিসেবে পরিচিত। এর পাশাপাশি দারিদ্রতা, অত্যাধিক জনসংখ্যা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা আমাদের দেশটাকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে। তারপর হচ্ছে সহিষ্ণুতা বনাম অবিচারের কথা বলতে গেলে বলা যায় যে
আমরা বারবার জলবায়ুর দুর্যোগ মোকাবেলা করছি, পুনর্বাসিত হচ্ছি, অভিযোজিত হচ্ছি, কিন্তু এটি যেন একরকম সহিষ্ণুতার ফাঁদ, যেখানে আমাদের জন্য কষ্ট সহ্য করাকেই স্বাভাবিক ধরে নেওয়া হচ্ছে, অথচ এর ন্যায্য প্রতিকার পাওয়া যাচ্ছে না। ন্যায় বিচারের সম্পর্ক কোথায় দাঁড়ায় এই প্রশ্নের জবাবে বলতে গেলে বলতে হয় যে, যেমন শিল্পোন্নত দেশ অতীতে বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে রেখে গেছে অথবা এখনো করতেছে, তারা বাংলাদেশের মতো দেশকে আর্থিকগত বা প্রযুক্তিগত ও নীতিগত সহায়তা দেওয়ার নৈতিক দায়ে রয়েছে। এটা হচ্ছে ন্যায় বিচারের মৌলিক দাবি। ক্ষতিপূরণ ও অভিযোজনের তহবিল বাংলাদেশের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রেখে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুষম বন্টন নিশ্চিত করা উচিত। যেমন লস এন্ড ড্যামেজ একটি ফান্ড আছে, কিন্তু সেটি হচ্ছে প্রকৃত পক্ষে কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেটা নিয়ে এখনো অনেক প্রশ্ন আছে। এই লস এন্ড ড্যামেজ ফান্ডটাকে হচ্ছে আসলেই গতিশীল করে তুলতে হবে। তারপর হচ্ছে জলবায়ু সম্মেলন হয়ে থাকে কনফারেন্স অফ পার্টিস নামে, যেটার মধ্যে হচ্ছে তরুণ যারা আছে ওদেরকে হচ্ছে আরো ইনভলভ করতে হবে। শেষ কথা বলতে গেলে বলা যায় যে বাংলাদেশের ক্লাইমেট গ্রাউন্ড জিরো অবস্থান শুধুমাত্র একটি দুর্বলতার চিহ্ন নয়, বরং একটি ন্যায্য ও টেকসই বিশ্ব ব্যবস্থার জন্য নতুন করে ভাবার আহ্বান। এই অবস্থান রেখে আমাদের ন্যায় বিচারের দাবি জোরালো এবং বৈশ্বিক জবাবদিহি অপরিহার্য করতে হবে। একটা জিনিস দেখেন, যেটা বললেন যে প্রতিনিয়তই হচ্ছে ওয়ার্ল্ডে হচ্ছে যে গ্লোবাল ক্লাইমেটের যে কনফারেন্স গুলো হচ্ছে, ইয়ং লিডার যারা আছে বা যারা ক্লাইমেট নিয়ে কাজ করতেছে তারা এগুলাতে অংশগ্রহণ করতেছে, এবং পরিশেষে দেখা যাচ্ছে আদৌ কি কিছুটা ওই যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কিছুটাও কি পরিবর্তন রাখতে পারছে বলে আপনি মনে করেন? সেটা তো অবশ্যই, যেহেতু ইউথরা পার্টিসিপেট করতেছে মেইনলি, কিন্তু এখনের যে চলতেছে ইউথদেরকে নিয়ে, কিন্তু ওরাই কিন্তু আমাদের বর্তমান এবং ফিউচারটাকে হ্যান্ডেল করবে। আর ওদের পার্টিসিপেশনটা হচ্ছে আমাদের যে ক্লাইমেট জাস্টিসের ব্যাপারটাকে আরো বেশি এনশিওর করছে বলে আমি মনে করি, কারণ তারা হচ্ছে বিভিন্ন ভাবে কানেক্টেড হইতে পারতেছে, স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয় অথবা লোকাল প্রশাসনের সাথে তারা হচ্ছে ইজিলি মিশে যেতে পারতেছে। তো আমার কাছে মনে হয় যে তাদের পার্টিসিপেশনের কারণে, অথবা আমরা যদি তাদেরকে ইউথদের পাশাপাশি আরো যে মার্জিনালাইজ জেন্ডার আছে, উইমেন আছে, তাদেরকেও যদি ইনভলভ করতে পারি, এটা আর একটু বেগবান করা যাবে আর কি। আচ্ছা, দেখেন একটা যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব কিংবা ক্লাইমেটের যে প্রভাবটা আমাদের শহরে এক ধরনের প্রভাব রাখতে পারে, কিংবা গ্রামে কি এক ধরনের প্রভাব রাখে, কি এরকম কি আপনার কাছে কি মনে হয় যে শহর কিংবা গ্রাম দুইটা কি একেবারে ভিন্নভাবে এটা বিষয়টা অনুভূত হচ্ছে, যে ক্লাইমেট চেঞ্জটা তারা এক এক রকম ফিল করছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, যেহেতু শহরের এবং গ্রামের অবকাঠামোগত অথবা ধরো প্রেক্ষাপটের পরিবেশ টোটালি ডিফারেন্ট, তাদের হচ্ছে জীবনযাত্রার ধরন, অর্থনৈতিক কাঠামো একে অপর থেকে আলাদা। সেক্ষেত্রে হচ্ছে জলবায়ুর যে প্রভাবটা, এটাও শহর এবং গ্রাম অঞ্চল ভেদে আর কি ভিন্ন হয়ে থাকে। আমি যদি হচ্ছে শহরের জলবায়ুর প্রভাবের কথা বলতে যাই, প্রথমে শহরে কিন্তু দেখা যায় যে তাপমাত্রা বৃদ্ধির কারণে হচ্ছে বিভিন্ন ধরো শহরের বাড়িঘর গুলা হচ্ছে ঘনবসতিপূর্ণ, তারপর হচ্ছে কংক্রিটের স্থাপনা এবং কম সবুজমানের কারণে তাপমাত্রা গ্রামীণ এলাকার তুলনায় বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে শহরের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা অতিমাত্রায় ক্ষতি করে থাকে। ভারী বৃষ্টিতে শহরের ড্রেনেজ ব্যবস্থা আমাদের সিলেট শহরের কথাও কিন্তু বলা যায় এখানে, যেমন ধরেন লাস্ট সিলেটের 22-এ যে বন্যা হইলো, ওইটা কিন্তু হচ্ছে ধরেন অনেকটা জলাবদ্ধতাই বলা যায় বন্যার চাইতে সবচেয়ে বড় কথা। পুরাটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম খারাপ হওয়ার কারণে পুরা হচ্ছে একতলা বিল্ডিং ডুবে গেছিল। তো ওইটা হচ্ছে শহরের একটা প্রবলেম। তারপর দেখা যায় যে শহরে হচ্ছে বেশিরভাগ বায়ু দূষণ, বিভিন্ন হচ্ছে যানজট চলাচলের কারণে বায়ু দূষণ হইতেছে, অথবা ধরো বস্তিতে যারা বসবাস করতেছে তারা হচ্ছে অতিরিক্ত তাপ, পানি সংকট, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তেছে। আর আমরা যদি হচ্ছে এখন গ্রামের দিকে মুভ করি, দেখা যায় যে গ্রামের প্রবলেম গুলো একটু টোটালি ডিফারেন্ট।
ফসল উৎপাদন বা বড় ধরনের ব্যাঘাত ঘটে ওইখানে। খরা অথবা অতিবৃষ্টির কারণে হচ্ছে তাদের ফসলগুলো দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যায়, অথবা ঠিক মতো তাদের ফসলটা গড়ে তুলতে পারে না। তাদের হচ্ছে জীবন জীবিকা হারানোর একটা ঝুঁকি থাকে। যারা হচ্ছে জেলে অথবা মৎস্যজীবী আছে তাদের কিন্তু লাইফটা হচ্ছে ওই মাছ ধরা অথবা কৃষির উপরে নির্ভর করে। তো জলবায়ুর পরিবর্তনের কারণে এগুলার মধ্যে কিন্তু অনেক ইম্প্যাক্ট হইতেছে, যার ফলে হচ্ছে তাদেরকে ওই যে তাদের হচ্ছে বসতি থেকে মাইগ্রেট করে হচ্ছে শহরের দিকে স্থানান্তরিত হতে হয়। আবার আমরা যদি হচ্ছে কোস্টাল এরিয়ার দিকে দেখি, তাই সেখানে দেখা যায় যে লবণাক্ততার প্রবলেমটা একটু বেশি, আর সাথে তো নদী ভাঙন আছেই। তো ওই দিক দিয়ে বলতে গেলে যে বলা যায় যে শহর ও গ্রামের জলবায়ুর প্রভাব হচ্ছে আলাদা। তাদের হচ্ছে কনটেক্সট, ফিনান্সিয়াল স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার ওই অনুযায়ী আর কি। তারপর এই যে বললেন যে তাদের হচ্ছে দুইটা একবারেই আলাদা, সামহাও কি আপনার কাছে কোথাও এমন কিছু কি মনে হয় যে যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা আছে বা ওই ইম্প্যাক্টটা হচ্ছে সবাইকে কখনোই সমানভাবে আঘাত করে না? এটা হচ্ছে ধরেন তাদের যে এই যে একটু আগে যে কথা আপনি বললেন তাদের সামাজিক বা অর্থনৈতিক অবস্থানের কারণে এটা অসমতা দেখা দিতে পারে। তো এই অসমতাটা আসলে কিভাবে দেখা দিতে পারে, কিংবা সাধারণ মানুষকে বোঝানোর জন্য আপনি সেটা কিভাবে বলবেন আর কি? হ্যাঁ, আমি আগেও বলেছি, আমি আবার বলতেছি, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাতটা অথবা আঘাতটা সবাইকে, অবভিয়াসলি আমি বলবো যে সবাই আঘাত করে না। এটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে স্পষ্ট এবং গভীর অসমতা দেখা দেয় এই জায়গায়। এই বৈষম্যের ক্ষেত্রে কিন্তু ক্লাইমেট জাস্টিসের ধারণাটা আমাদের কেন্দ্রে আসছে আর কি। কেন অসমতা দেখা যায় এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় তাহলে আমরা হচ্ছে ভেঙে ভেঙে এইভাবে করতে পারি। যেমন আর্থিক অবস্থান দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ধনী ব্যক্তি যারা আছে তাদের হচ্ছে ঘর বাড়ি একটু উন্নত, স্বাস্থ্যসেবা ও অভিযোজনের জন্য তারা হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি ওনারা ব্যবহার করতে পারতেছেন। অপরদিকে যারা হচ্ছে দরিদ্র আছে তাদের হচ্ছে দুর্যোগের আগে ও পরে পর্যাপ্ত প্রস্তুতি বা পুনরুদ্ধারের সামর্থ্য ওই তেমন ভাবে থাকে না ধনীদের তুলনায়। তারপর হচ্ছে বাসস্থান এবং ভৌগোলিক অবস্থানের কথা যদি আমি বলি, এখানে দেখা যাচ্ছে যে উপকূল নদীর তীরে যে মানুষটা বসবাস করে সে একটু বেশি ঝুঁকিতে থাকে, কিন্তু শহরের অভিজাত এলাকার বসবাসকারী একজন ব্যক্তি সে একটু নিরাপদ কাঠামোর থাকে, তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। তারপর জীবন জীবিকার ক্ষেত্রে দেখা যায় যে কৃষক অথবা মৎস্যজীবী যারা আছেন, শ্রমজীবী যারা আছেন, তারা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সরাসরি অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তাদের জীবিকার উপর একটা খুব খারাপ প্রভাব পড়ে। আর অপরদিকে হচ্ছে যারা অফিস ভিত্তিক বা অনলাইন নির্ভর পেশার মানুষ, তারা হচ্ছে তেমন ভাবে গ্রামের মানুষের অথবা যারা একটু হতদরিদ্র তাদের মতো ততটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তারপর হচ্ছে আমরা যদি জেন্ডার অথবা সামাজিক পরিচিতির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যায় যে নারী অথবা শিশু শ্রমিক যারা আছে অথবা প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, আমরা নিতে পারি হিজড়া, আদিবাসী, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সাহায্য পাওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে আছে আর কি, তারা পর্যাপ্ত হেল্প পাচ্ছে না। তারপর শিক্ষা ও সচেতনতার দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় যে যারা হচ্ছে একটু এডুকেটেড, তারা হচ্ছে ক্লাইমেটের ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে সহায়তাটা একটু বেশি পায়, কিন্তু স্বল্প শিক্ষিত অথবা যারা হচ্ছে শিক্ষাটা গ্রহণ করে নেই নাই, সেই মানুষগুলো দেখা যায় যে ঝুঁকির ধরনটা এবং প্রবলেম সম্পর্কে জানেন না। তারা হেল্প সিক করতে পারতেছেন না, যার ফলস্বরূপ দেখা যায় যে একটি ঘূর্ণিঝড় হলে ধনী পরিবারের একটা মানুষ তিনি হচ্ছে তার গাড়িটা নিয়ে একদম নিরাপদ স্থানে চলে যেতে পারতেছেন, কিন্তু সে এই যে খেটে খাওয়া গরিব মানুষটা তিনি কিন্তু ওই বস্তিবাসী থাকা অবস্থায় ঝুঁকিটা ওই ধনী মানুষের মতো মোকাবেলা করতে পারতেছেন না। তিনি হচ্ছে হয়তো আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন অথবা নিরাপত্তাহীনতায় ওই একই জায়গায় বসে থাকতে হইতেছে। তো এই ক্ষেত্রে দিয়ে বলা যায় আর কি যে সেম না আর কি সবার প্রেক্ষাপটটা। বাংলাদেশের প্রেক্ষাপটের যে কথা বলেছিলেন আপনি, এখন কি আপনার মনে হয় যে বাংলাদেশের মানুষ ক্লাইমেট চেঞ্জ নিয়ে আদৌ সচেতন, কিংবা ক্লাইমেট জাস্টিস যে ওয়ার্ডটা নিয়ে আমাদের আজকের যে মূল লক্ষ্য, ওইটা নিয়ে মানুষ বর্তমানে অনেক বেশি সচেতন হয়ে আছে, বা তারা একটু হলেও এখানে কাজ করতে পারছে বলে আপনি মনে করছেন কি?
আহ আমি বলবো যে বাংলাদেশের মানুষ যতটুকু সচেতন হওয়ার কথা তারা এখনো পর্যন্ত ওই লেভেলে পৌঁছাতে পারেন নাই, কিন্তু কিছুটা হলেও সচেতনতা তৈরি হয়েছে। আর এক্ষেত্রে বলা যায় যে আম, কারা হচ্ছে সম্মুখভাগে এগিয়ে আছেন সে কথা যদি বলতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলের যে মানুষ, যেমন সাতক্ষীরা, খুলনা, ভোলার যারা আছেন, তারা কিন্তু লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শিকার হয়ে থাকেন অথবা এই সমস্যাগুলোয় ভুগেন। তারা আহ কিছুটা, যেহেতু ক্লাইমেটের অ্যাওয়ারনেসটা একটু ছড়ায় পড়ছে, ইউথ যারা আছে অথবা বিভিন্ন অর্গানাইজেশনেরা কাজ করতেছে, যার ফলস্বরূপ তারা হচ্ছে বিকল্প জীবিকা হিসেবে বিভিন্ন পেশাকে বেছে নিয়েছেন, যা বিভিন্ন রিসার্চে উঠে এসেছে। যেমন তারা হচ্ছে ধান চাষের পাশাপাশি এখন চিংড়ি চাষ করতেছে, অথবা প্রবাসে যাওয়া, নারীদের বিভিন্ন আয়মূলক কাজে যুক্ত হওয়া। তারপর হচ্ছে অনেকেই মাইগ্রেটেড হয়ে উপকূলে যারা আছেন অন্যান্য শহরে মুভ করতেছেন। তারপর হচ্ছে নদী ভাঙন প্রবণ চরাঞ্চলের জনগণ যারা আছেন, যেমন ধরো গাইবান্ধা, কুড়িগ্রাম, ওনারা হচ্ছে বারবার বসতভিটা হারিয়ে হারিয়ে উদ্বাস্তুর মতো জীবনযাপন করছে। তারাও কিন্তু স্থানীয় সংগঠন বা এনজিওর মাধ্যমে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুরক্ষার দাবি লিস্ট উপস্থাপন করতে পারতেছে, যে বলতে পারতেছে আমার নিড এটা দরকার, আমাকে এটা দাও, এটা দিলে হচ্ছে আমি কিছুটা হইলেও আমার ক্ষতিপূরণটা করতে পারবো। আচ্ছা আপু, দেখেন এই যে বললেন যে তারা হয়তো একটু হলেও কথা বলার সুযোগ পাচ্ছে, এখন দেখা যায় যে রাষ্ট্র কতটুকু সচেতন। বাংলাদেশের সরকার ব্যবস্থা বর্তমানে আমরা জুলাইয়ের পরে দেখেছি সরকার ব্যবস্থার পরিবর্তন হয়েছে, তার আগে কিংবা বর্তমান যে আমাদের সরকার আছে, ওই সরকার দুই সরকারের মধ্যে তারা ঠিক কতটা সচেতন ভাবে এই ক্লাইমেট জাস্টিসটাকে নিচ্ছে, কিংবা সরকারের পক্ষ থেকে ঠিক কতটুকু কাজ আসছে বলে আপনি দেখেছেন কিনা, বা আপনার কাছে মনে হয়েছে কিনা এই কাজগুলো হয়েছে? আচ্ছা, রাষ্ট্র কতটুকু সচেতন এই কথাটা বলার আগে কিছু জিনিস প্রেক্ষাপট চলে আসে, যে ক্লাইমেটিক ইম্প্যাক্টের কারণে বাংলাদেশে হচ্ছে ক্লাইমেট রিফিউজির সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি এই কথাটা আগে মেনশন করি নাই। এই সমস্যাটা কিছুটা হলেও মোকাবেলা করার জন্য বাংলাদেশের রাষ্ট্র থেকে কিছু প্ল্যান নেওয়া হয়েছে, যেমন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান এর মতো নীতিমালা, যেগুলো হচ্ছে জলবায়ুর ক্লাইমেট রিফিউজি যারা আছে তাদেরকে হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পলিসিগুলোতে। তারপর হচ্ছে রাষ্ট্র থেকে আশ্রয় কেন্দ্র ও দুর্যোগ সহনশীল ঘর উপকূল অঞ্চলে তৈরি করে দেওয়া হয়েছে, যদিও সেটা পর্যাপ্ত না, কিন্তু কিছুটা হলেও তৈরি করে দেওয়া হয়েছে, যার যেখানে তারা হচ্ছে শেল্টার নিতে পারতেছেন ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাসের সময়। তারপর হচ্ছে রাষ্ট্র কর্তৃক কিছু সামাজিক সুরক্ষা কার্যক্রম চালু করা হয়েছে, পুনর্বাসন প্রকল্প কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের খাদ্য, আর্থিক সহায়তা বা কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়, যদিও পর্যাপ্ত না, কিন্তু দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল ডেল্টা প্ল্যান হিসেবে পরিচিত, যেটার দ্বারা হচ্ছে পরিবাসন ও উপকূলীয় স্থিতিশীলতা নিয়ে পরিকল্পনা করা হয়েছে, যা আমি মনে করি এখন পর্যন্ত যথেষ্ট নয়, কিন্তু আমাদের আরো কাজ করতে হবে এটা মোকাবেলা করার জন্য আর কি। আচ্ছা দেখেন, এই যে বললেন যে সরকার এই যে কাজ করছে বা করবে, এখন এই যে বাংলাদেশের যে রিফিউজি তৈরি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, ক্লাইমেট রিফিউজি যেটা আমরা বলি, এই যে তাদের জন্য যে আপনার ধরেন বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লাইমেট তহবিল আছে বা উন্নয়ন সংস্থা আছে, তাদের থেকে যে সহায়তাগুলো আসে, তখন কিভাবে আপনি প্রান্তিক মানুষের কাছে যে এটা কি পৌঁছাতে পারছে কিনা, কিনা বাংলাদেশের মতো একটা দেশে যেটা আমরা দেখি দুর্নীতি আমাদের শিরায় শিরায় আছে, সেটা কি আদৌ তাদের কাছে পৌঁছাইতে পারছে কিনা, তারা একেবারে পৌঁছানোর আগেই শেষ হয়ে যাচ্ছে? আচ্ছা, আন্তর্জাতিক ফান্ড গুলার কথা বলতে গেলে বলা যায় যে আন্তর্জাতিক জলবায়ু তহবিল বা উন্নয়ন সহায়তা প্রাপ্তি শুধু যে যা আছে তা হচ্ছে যথেষ্ট নয়, তা যেন প্রান্তিক মানুষের হাতে পৌঁছে দেওয়া এবং বাস্তবিক পরিবর্তন আনা, সেটা হচ্ছে আমাদের এখনকার সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাস্তবে অনেক সময় দেখা যায় যে তহবিল বিভিন্ন স্তরের প্রশাসনিক
জটিলতায়, রাজনৈতিক প্রভাব বা শহর কেন্দ্রিক পরিকল্পনা আটকে যায়, যার ফলে ভুক্তভোগীরা, যারা আসলে ভুক্তভোগী, তারা হচ্ছে বঞ্চিত থাকতেছে। তাই এই সহায়তা ন্যায্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক উদ্যোগের বিতরণ নিশ্চিত করতে হলে কিছু মৌলিক কৌশল নিতে হবে বলে আমি মনে করি। যেমন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। তহবিল হচ্ছে আন্তর্জাতিক তহবিলটা কোথায় এবং কিভাবে ব্যয় হবে, কি বিষয়ে ব্যয় হবে, তা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থানীয় জনগণ। তো আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, যেমন ধরেন আপনি যেটা বললেন যে প্রান্তিক মানুষদেরকে হচ্ছে নিজে থেকে ইয়ে করতে হবে, মানে এখানে যুক্ত হতে হবে, কিন্তু আমরা বাংলাদেশের প্রান্তিক মানুষদের খবর জানি। এই প্রান্তিক মানুষদেরকে আপনার কি আদৌ মনে হয় যে তারা এখানে নিজেরা থেকে ইনভলভ হতে পারবে, বা ওই ধরনের সচেতনতা এখনো বাংলাদেশে তৈরি হয়েছে? আমার কথাটা হচ্ছে পলিসি লেভেলে যারা থাকবেন ওনারা হচ্ছে ওদেরকে এড করে দিবেন, ওনারা হচ্ছে রিচ করবেন ওদের কাছে। ওদের আসলে প্রবলেম কোনটা কোনটা মানে ওদের চাহিদা কোনটা ওদের কাছ থেকে জানতে হবে। তারপর হচ্ছে ওই অনুযায়ী কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন মডেল ওনারা ফলো করতে পারেন, অথবা লোকালি লেড অ্যাডাপ্টেশন মডেল আছে যেগুলো দ্বারা হচ্ছে ধরো একটা মানুষের অ্যাকচুয়াল প্রবলেম কি সেটা তো সেই জানবে। আমি হচ্ছে উপরের লেভেল থেকে ঠিক করে দিয়ে দিলাম যে তার জন্য এই এই সলিউশনটা এটা এটা করলাম। তা এই অ্যাপ্রোচে গেলে হচ্ছে ওই আন্তর্জাতিক যে তহবিলটা ওটা হচ্ছে ঠিকঠাক ভাবে ব্যবহার করা যাবে না। সাথে যদি আমি আরো এড করতে যাই, এটা ঠিকঠাক ভাবে বন্টনটা নিশ্চিত করতে গেলে স্থানীয় সরকার অথবা সিভিল সোসাইটি যারা আছে তাদেরকে হচ্ছে একত্রে কাজ করতে হবে। তারপরে হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারটা গড়ে তুলতে হবে। কোনো একটা নির্দিষ্ট অথরিটির কাছে হচ্ছে তাদেরকে অ্যাকাউন্টেবল থাকতে হবে। এবং হচ্ছে সবশেষে বলা যায় যে মনিটরিং এবং ইভালুয়েশন ব্যবস্থার মাধ্যমে এই অনিয়ম প্রতিরোধ করতে কিছুটা হলেও সক্ষম হওয়া যাবে। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পলিসি ঠিক করে ফেললো, ওয়ান সাইজ ফিটস ফর অল, এই পলিসি গ্রহণ না করে লোকালি লেড অ্যাডাপ্টেশন প্ল্যানের দিকে হচ্ছে আমাদের আরো গুরুত্ব দিতে হবে। আমাদের ধরেন ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আপনি শুরুতেই বলেছিলেন যে যুবকদের অংশগ্রহণটা খুব বেশি, যারা ইয়ং লিডার আছে স্পেশালি, তাদের অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তারা বিভিন্নভাবে অংশগ্রহণ করার মাধ্যমে ক্লাইমেট চেঞ্জে বা ক্লাইমেট জাস্টিসে যে ন্যায় বিচার পাওয়ার ব্যাপারটা ওইটা অনেকটাই নিশ্চিত করতে পারেন। তো তরুণদের আসলে বা তরুণ লিডার যারা আছেন তাদেরকে আসলে কিভাবে আরো কার্যকরভাবে সম্পৃক্ত করা যায়, যেমন এই ন্যায় বিচার আন্দোলন করার ক্ষেত্রে বা ন্যায় বিচার নিশ্চিতকরণের ক্ষেত্রে তরুণদের কিভাবে আরো বেশি সংযুক্ত করা যায় বলে আপনি মনে করছেন? আচ্ছা, তাদেরকে হচ্ছে আরো কার্যকরভাবে সম্পৃক্ত করার জন্য হচ্ছে কিছু নীতি নির্ধারণে তাদেরকে ইনভলভ করা যেতে পারে। যেমন যে জাতীয় জলবায়ু নীতিমালায় ইউথ অ্যাডভাইজারি প্যানেল তৈরি করা যেতে পারে। তারপর হচ্ছে কব কব যে হয়, কনফারেন্স অফ পার্টি, সেখানে হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশ থেকে আগে খুব বেশি একটা সুযোগ ছিল না ওই জায়গায় যাওয়ায়, হয়তো এখন দুই একজন যাচ্ছে। আমি বলবো সেক্ষেত্রে আরো হচ্ছে ইউথ যারা আছে তাদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ইনক্লুড করতে পারি। তারপর হচ্ছে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে যেমন হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জলবায়ু ন্যায় বিচারের বিষয়ে পাঠ্যক্রম চালু করা যেতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন কর্মশালা অথবা ক্যাম্পেইনের মাধ্যমে অথবা ফেলোশিপের মাধ্যমে যারা হচ্ছে তরুণ আছে তাদেরকে নেতৃত্ব গুণ ও জ্ঞানে প্রস্তুত করা যেতে পারে। তারপর হচ্ছে আমরা অথবা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা যে কোনো ইনস্টিটিউশন হচ্ছে স্থানীয় কর্মসূচিতে তরুণদেরকে বিভিন্ন তাদের হচ্ছে বিভিন্ন পরিবেশগত ক্লাব আছে, বেশি উদ্যোগ আছে। তারপর হচ্ছে বৃক্ষরোপণ বা সচেতনতা ক্যাম্পেইনে দায়িত্ব দেওয়া। ইউনিয়ন পৌরসভা পর্যায়ে যুবকদেরকে জলবায়ু দল গঠন করে হচ্ছে তাদের ইনক্লুড করা যেতে পারে। আর ডিজিটাল মিডিয়াটা কিন্তু খুব বেশি কার্যকর হিসেবে কাজ করে। তরুণরা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্যাম্পেইন, তারপর হচ্ছে ইনফরমেটিভ শর্ট ফিল্ম, এগুলার মাধ্যমে এই বিভিন্ন জলবায়ু জড়িত জিনিসগুলা শিখতেছে। তারপর হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন উদ্ভাবন বা উদ্যোগ সম্পর্কে জানতেছে অফলাইন অনলাইন দুই ধরনের প্ল্যাটফর্ম থেকে। সংক্ষেপে যদি আমি বলি, জলবায়ু ন্যায় বিচারের ভবিষ্যৎ নির্ভর করে হচ্ছে আজকের তরুণদের উপর। তাদের কণ্ঠস্বর শুধু শোনা নয়, অগ্রাধিকার দেওয়া জরুরি। তরুণরা কেবল ভবিষ্যতের নেতা নয়, তারা এখনই নেতৃত্ব দিতে সক্ষম করে গড়ে তুলতে হবে তাদেরকে।
তাই রাষ্ট্র, সমাজ এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলোর উচিত হচ্ছে এই শক্তিকে শক্তিশালীভাবে গড়ে তোলা। আচ্ছা দেখেন, আপনি যেভাবে চিন্তা করছেন, এই যে ন্যায়সঙ্গত চিন্তা করা বা ক্লাইমেট জাস্টিস নিয়ে চিন্তা করা এবং এই জলবায়ু সহনশীল বাংলাদেশে সেটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে আগামী 10 থেকে 12 বছরের জন্য, আমি অ্যাজ এ একজন বাংলাদেশের সাধারণ নাগরিক যে কিনা ক্লাইমেট জাস্টিস নিয়ে কথা বলবো কিংবা ক্লাইমেট জাস্টিস নিয়ে চিন্তা করব, কিংবা হচ্ছে এই আগামী 10 থেকে 12 বছরে কি করলে মনে হবে যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এই ক্লাইমেট জাস্টিস নিয়ে কথা বলার রাইট আমি রাখতে পারবো, কিংবা আমার কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ আমি চাইতে পারবো, কি করলে আপনার কাছে এটা মনে হয়? আচ্ছা, একটি ন্যায়সঙ্গত ও জলবায়ু সহনশীল বাংলাদেশ আমার চোখে এমন একটি দেশ যেখানে শুধু পরিবেশ নয়, মানুষের অধিকার, সম্মান, জীবনমান সমান গুরুত্ব পাবে। এটি হবে এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে মার্জিনালাইজড জনগোষ্ঠী যারা আছে, পরিবর্তিত জলবায়ুর মধ্যে টিকে থাকার সক্ষমতা রাখে এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। তারপর হচ্ছে জলবায়ু অভিযোজন ও উন্নয়নের প্রকল্পগুলোতে হচ্ছে মার্জিনালাইজড কমিউনিটিকে অগ্রাধিকার দিতে হবে। যেমন আমি আগেও বলেছি, নারী আছে, আদিবাসী আছে, জেলে আছে, ভূমিহীন আছে, কৃষক, নির্ণায়ক, তাদেরকে হচ্ছে নির্ণায়কের ভূমিকা পালনের দায়িত্ব দিতে হবে। তারপর হচ্ছে শহর ও গ্রামের মধ্যে সুযোগের অসমতা সেটা কমে আসবে। উন্নয়ন শুধু জিডিপি ভিত্তিক হবে না, মানবিক উন্নয়ন হবে, পরিবেশগত ভারসাম্য ও অধিকার ভিত্তিক হবে। নদী ভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, খরা মোকাবেলায় টেকসই ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে উঠবে। যেমন উঁচু বাড়ি, নিরাপদ আশ্রয়, সংরক্ষিত পানির ব্যবস্থা তৈরি হবে। কৃষি, মৎস্য ও পেশাজীবী খাত অভিযোজিত হবে। যেমন এখনই অনেক লবণ সহিষ্ণু বীজ তৈরি হয়েছে, জৈব কৃষি, চক্রাকার অর্থনীতি চালু হয়েছে। আমি বিশ্বাস করি আগামীতে আরো এটার বাড়বে। তারপর হচ্ছে শহরগুলো হবে আরো গ্রিন, বাসযোগ্য হবে, বর্জ্য ব্যবস্থাপনার সুশাসন থাকবে, জলবায়ু প্রভাবিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষদের আইনি স্বীকৃতি, পুনর্বাসন ও জীবিকায়ন নিশ্চিত করা হবে। তারা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না, বরং নতুন সুযোগ পাবে। তারপর আরো যদি এড করি, পরিবেশ ও জলবায়ু নীতি নির্ধারণে তরুণদের কণ্ঠস্বর থাকবে, তাদেরকে শোনা হবে, তাদেরকে ডিসিশন মেকিং এ অগ্রাধিকার দেওয়া হবে, তাদের যে উদ্ভাবন, সচেতনতা ও প্রযুক্তি সামাজিক উদ্যোগে নেতৃত্ব দিবে। তারপর বাংলাদেশের লস এন্ড ড্যামেজ এন্ড অ্যাডাপ্টেশন অর্থায়নে জলবায়ু নিয়ে বিচারে বিশ্বের সাউথ যে ভয়েস গুলো আছে সেই হিসেবে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। উন্নত দেশের দায়বদ্ধতা প্রতিষ্ঠানে কূটনৈতিকভাবে সক্রিয় থাকবে। স্থানীয় জনগণের জ্ঞান, জীবন চর্চা, সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের অংশ হিসেবে উন্নয়ন হবে স্থানভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল। এমন একটি দেশ যেখানে জলবায়ু সংকটটিকে সুযোগে রূপান্তরিত করা হবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না, যেখানে প্রতিটি মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এমন বাংলাদেশ শুধু কল্পনা নয়, সচেতনতা, উদ্যোগ এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে বাস্তবতা হতে পারে। আচ্ছা আপু, ধরেন আপনি যে বললেন তরুণদের হচ্ছে নীতি নির্ধারকদের নির্ধারণের সুযোগ দিতে হবে। এখন ধরেন একজন তরুণ হিসাবে বা ইয়ং লিডার হিসাবে আপনাকে নীতি নির্ধারকের একটি কাজ দেওয়া হলো ক্লাইমেট জাস্টিসের উপরে। তো এই সেই কাজে নীতি নির্ধারক করতে গিয়ে আপনার নীতি নির্ধারণটা বর্তমানে আপনি কোনটির বিশেষ প্রয়োজনীয়তা বেশি, সবচাইতে বেশি অনুভব করছেন, সেই নীতি নির্ধারকটি কি হতো বা সেই দাবিটি আসলে কি হতো যেটা আপনি বর্তমানে অনেক বেশি প্রয়োজন বলে আপনি মনে করছেন? আর আপু, এটাই ছিল আমাদের আজকের সেশনের সর্বশেষ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নের একটি সুন্দর ব্যাখ্যা পাবো আপনার থেকে। আচ্ছা, আমাকে যদি নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে হচ্ছে একটি দাবি উপস্থাপনের কথা বলা হয়, আমি তাদের কাছে একটি মাত্র জরুরি দাবি মানে জানানোর যেহেতু কথা বলা হয়েছে, তাদেরকে আমি বলতাম, জলবায়ু নিয়ে বিচারকে জাতীয় নীতির মূল স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিন এবং সিদ্ধান্ত গ্রহণে
প্রান্তিক জনগোষ্ঠী ও তরুণদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করুন। এই একটি দাবি বাস্তবায়নে এই একটি দাবি বাস্তবায়নের মাধ্যমেই জলবায়ু তহবিল ও প্রকল্পে স্থানীয়দের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অভিযোজন পরিকল্পনায় শুধু উন্নয়ন নয়, অধিকারকে ভিত্তি হিসেবে ধরা হবে। আর তরুণদের কথা আমি অনেক বলছি, আমি আবারও বলতেছি, এই তরুণরা হচ্ছে ভবিষ্যতের প্রতিনিধি না শুধু আজকের, তারা হচ্ছে সহনাগরিক, সহনেতা হিসেবে মূল্যায়ন করা উচিত। এটি কেবল একটি দাবি নয়, ন্যায়, টিকে থাকা এবং টেকসই ভবিষ্যতের প্রতিশ্রুতি। সবশেষে এটুকু বলে শেষ করতে চাই, জলবায়ু সংকট আমাদের বাস্তবতা, কিন্তু ন্যায় বিচার হতে পারে আমাদের সম্ভাবনা। এই লড়াইয়ে সবাইকে লাগবে, রাষ্ট্র, সমাজ, তরুণ, নারী, প্রান্তিক মানুষ, কারণ এই দেশ সবার, এই দেশ আমাদের, ভবিষ্যতে আমাদেরই থাকবে। তো এই দেশকে রক্ষা করতে আমাদের সবাইকেই একত্রে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সাগর। আমরাও বিশ্বাস করি এদেশের যত তরুণ সমাজ আছে, প্রান্তিক মানুষজন আছে, সবাই ক্লাইমেট জাস্টিস নিয়ে অনেক সচেতন হোক এবং বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হয়ে উঠুক, এবং ক্লাইমেট অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা যাতে বিশ্বের কাছে সর্বপ্রথমে থাকতে পারি। তো ধন্যবাদ নাহিন আপু, আপনার অভিজ্ঞতা, স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং আশা আমাদের সবাইকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমাদের আজকের যে আলোচনা ছিল ক্লাইমেট জাস্টিস, সেটার যে মূল বার্তা আমরা দিতে চাইছিলাম, সেই বার্তা আমরা চেষ্টা করেছি অনেকাংশে দেওয়ার, এবং আমরা সবাই এই ক্লাইমেট জাস্টিসের ভবিষ্যতের অংশীদার। কিন্তু আমাদের সকলকেই হচ্ছে এই ভবিষ্যৎ চিন্তা করে, যেখানে যাতে আমরা একটা ন্যায় ভিত্তিক ভবিষ্যৎ করতে পারি, ক্লাইমেট জাস্টিস যাতে সুন্দরভাবে হতে পারে, সেটাই হোক আমাদের লক্ষ্য। ধন্যবাদ নাহিন আপুকে আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে আপনার অভিজ্ঞতা থেকে এত সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেন করার জন্য। ধন্যবাদ সাগর। ধন্যবাদ আপুকে। তো প্রিয় শ্রোতারা, আপনারা যারা হচ্ছে এই পর্বটি দেখছেন, তাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি সবাই একসাথে সচেতন ভাবে। আপনারা দেখছিলেন হোয়াট নেক্সট ফর বাংলাদেশ। আবারও দেখা হচ্ছে আরেকটি পর্বে। কথা হবে আরেকটি বিষয় নিয়ে, এবং কথা হবে, আলোচনা হবে, ডিবেট হবে আরেকটি টপিক নিয়ে, যেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখবে। সেই আশা রেখে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি।